এবার কিছু আলোচনামূলক ক্ষেত্রে আসব ত্রেনাপোতা আবিষ্কারের। শনি ও মঙ্গলের এই অংশটা যেখানে রয়েছে সেখান থেকে একটু বলছি। ব্যস্ত জীবন থেকে ক্ষণিকের অবসর বা দু একদিনের ছুটি পেলে ত্রেনাপোতা হতে পারে গন্তব্যস্থল। সেখানে সরলতম মাছেরা হৃদয় বিদ্ধ করবার জন্য উদ্গ্রীব হয়ে যায়। কাহিনীর পরবর্তী ঘটনাক্রমে ত্রেনাপোতায় এই মাছ ধরার দৃশ্য থাকবে বটে, কিন্তু সে সঙ্গে সঙ্গেই যামিনীর কাহিনীর মধ্যে দিয়ে স্পষ্ট হবে যে সরলতম মাছ বলতে এখানে সরল হৃদয়ের কোনো মেয়ের দিকে হয়তো ইঙ্গিত করা হয়েছে, এবং এক্ষেত্রে লক্ষণীয় যাত্রার দিন হিসেবে শনিবার বা মঙ্গলবারকে চিহ্নিত করা হয়েছে, যে দিনগুলো বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এখানে। পরে আরেকটা বলছি, পুকুরের ঘাটের নির্জনতা। ত্রেনাপোতার সরোবরের ঘাটে গল্পকথক যখন মাছ ধরতে ব্যস্ত, সেই সময় সেখানে জল নিতে আসা মেয়েটি গল্পকথককে উপযাচক হয়ে মাছ ধরতে একটা নির্দেশ দেয়। তারপর ধীর পদে সেখান থেকে চলে যায়। পুকুর ঘাটে আবারও নির্জনতা নেমে আসে। যে মাছরাঙা পাখিটি বাঁশের ডগায় বসে ডাকছিল, আর গল্পকথকের মনে হচ্ছিল মাছ ধরতে ব্যর্থ হওয়ায় সে তাদের উপহাস করছে, সেটি ততক্ষণে উড়ে গিয়েছে, এবং মাছেরাও যেন গল্পকথকের শক্তি সামর্থ্য সম্বন্ধে অবজ্ঞা দেখিয়ে আর টোপ খেতে আসছিল না। অন্যদিকে গল্পকথকও এই দৃশ্যপট থেকে দূরে সরে গিয়ে কিছুক্ষণ আগের ঘটনাটা ভাবছিলেন, এবং তা তার কাছে অবাস্তব মনে হচ্ছিল। সেই নির্জন দেশে যে মেয়েটিকে তিনি কিছুক্ষণ আগে দেখেছিলেন, তার উপস্থিতি অবিশ্বাস্য মনে হচ্ছিল তার কাছে। এর পরেরটা, বহুদিন বাদে যা অবাস্তব কুয়াশার কল্পনা মাত্র মনে হয়েছিল গল্পকথকের, সেটা বলি। ত্রেনাপোতা থেকে কলকাতায় ফিরে আসার পর গল্পকথক ম্যালেরিয়ায় আক্রান্ত হন। সুস্থ হয়ে অনেক দিন পরে যখন তিনি বাইরের পৃথিবীতে আবার ফিরে আসেন, দেখেন তার দেহ এবং মনের অনেক পরিবর্তন ঘটে গেছে। ত্রেনাপোতার স্মৃতি তখন তার কাছে ঝাপসা, স্বপ্ন। গল্পকথকের মনে হতে থাকে যে ত্রেনাপোতা বলে কোথাও কিছু নেই। যে মেয়েটি হয়ে উঠেছিল তার কাছে ত্রেনাপোতার প্রতীক, একটা ছায়া, সেই মেয়েটিকে গল্পকথকের মনে হয় তার কোনো দুর্বল মুহূর্তের অবাস্তব কুয়াশার একটা কল্পনা। অর্থাৎ বাস্তবে কোথাও সেই মেয়েটিকে তিনি আর ভাবতে পারেন না। এরপরে কয়েকটা প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। ত্রেনাপোতা আবিষ্কার গল্পটির অবলম্বনে গল্পকথকের রাত্রিকালীন ছাদ ভ্রমণের একটা অভিজ্ঞতা। বিশিষ্ট সাহিত্যিক প্রেমেন্দ্র মিত্রের ত্রেনাপোতা আবিষ্কার গল্পে ত্রেনাপোতার রাতে গল্পকথক মশার কামড় এবং গুমোট গরম থেকে রক্ষা পেতে ঘুমন্ত বন্ধু দুজনকে রেখে টর্চ হাতে ভাঙা সিঁড়ি দিয়ে বাড়ির ছাদে উঠে যান। ছাদে উঠে গল্পকথক দেখেন ভাঙা আলসে আর ছাদের মাঝখানের ফাটলগুলোতে এমনভাবে গাছ গজিয়ে উঠেছে যে তাদের শিকড় ভেতরে ভেতরে জীর্ণ প্রাসাদটিকে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে গেছে। এসব সত্ত্বেও কৃষ্ণপক্ষের ম্লান আলোয় চারিদিকটা কেমন যেন অপূর্ব মোহময় হয়ে উঠেছে। গল্পকথকের মনে হয় মরণ নিদ্রায় আচ্ছন্ন সেই ছলনাপুরীর কোনো গোপন ঘরে কারারুদ্ধ রাজকুমারী সোনার কাঠি রূপোর কাঠি পাশে নিয়ে যুগ যুগান্তরের গভীর ঘুমে অচৈতন্য। সেই প্রাসাদেরই পাশে সরু রাস্তার ওপারের জীর্ণ বাড়ির একটা জানলায় একটি আলোক রেখা দেখতে পান। তারপর তিনি দেখেন আলোর সেই রেখা আড়াল করে একটি রহস্যময় অশরীরী মূর্তি সেখানে এসে দাঁড়িয়েছে। গভীর রাতে জানলার পাশে দাঁড়ানো ছায়ামূর্তিটি কার? কেনই বা সেই নারীর চোখে ঘুম নেই? গল্পকথকের মনে এসব প্রশ্ন জাগে। কিছুক্ষণ পরই অবশ্য তার অনুভব হয় ইতিপূর্বে দেখা দৃশ্যটা হয়তো বা তার দৃষ্টিভ্রম। কেননা ততক্ষণে একটু পরেই জানলার পাশে দাঁড়ানো ছায়া মূর্তিটি সরে গেছে এবং আলোর ক্ষীণ রেখাটিও মুছে গেছে। এর কিছু পরে ছাদ থেকে গল্পকথক নেমে আসেন। আজ এই পর্যন্তই। তোমরা ভালো করে পাঠ্য বইটা পড়বে আর এখান থেকেই বহু প্রশ্ন নিজেরাই লিখতে পারবে। আজ এই পর্যন্তই। ধন্যবাদ।